নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতা নিয়ে অনন্যার সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হাওড়ার বালতিকুড়ি, তৃণমূলের কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হাওড়া তৃণমূল কর্মীকে রিভলভার ঠেকিয়ে কোপানোর অভিযোগ এবং আহত হয়েছেন ওই তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে রিভলভার ঠেকিয়ে কোপানোর অভিযোগ, হাওড়ার বালতিকুড়িতে আহত তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। হাওড়ার বালতিকুড়ির ঘটনা, সেখানে তৃণমূল কর্মীকে রিভলভার ঠেকিয়ে ঠেকানো হয়েছে এমন অভিযোগ সামনে এসেছে। আহত তৃণমূল কর্মী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে রিভলভার ঠেকিয়ে তৃণমূল কর্মীকে কোপানো হয়েছে এমন অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? তবে তৃণমূল কর্মীর নাম প্রথমে বলে রাখি, ঈশান সিং রাজপুত, আনুমানিক বয়স 24 বছর, বালতিকুড়ি নস্করপাড়ার বাসিন্দা। গতকাল রাত্রিরে তাকে আচমকাই বেশ কিছু দুষ্কৃতী অর্থাৎ তৃণমূলেরই কর্মী, যেটা যাচ্ছে সমর্থক, তাকে আটকায় এবং রিভলভার ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তিনি সেখান থেকেই ছুটে কোনো রকমের পালা, আশেপাশের মানুষজন তাকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। একবারে রণক্ষেত্র তৈরি হয় শিবপুর বিধানসভার অধীনে দাসনগর থানার অন্তর্গত বালতিকুড়িতে, এবং পুলিশ সামাল দিতে অসুবিধার মধ্যে পড়ে। প্রায়শই অভিযোগ ওঠে যে দুই গোষ্ঠীর মধ্যে তোলাবাজির অভিযোগ আছে, একে অপরের দিকে আক্রমণ এবং গালিগালাজ এবং প্রায়শই মারপিটের ঘটনা ঘটে। কালকে একেবারে রণক্ষেত্র তৈরি হয়ে যায় বালতিকুড়ি অঞ্চলে। পুলিশ ঘটনাস্থলে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এই ঘটনা এই প্রথম নয়। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং মাঝে মধ্যেই হয়, এবং এই শিবপুর বিধানসভা কেন্দ্রে বিধায়কের একটি গোষ্ঠী রয়েছে এবং অপরদিকে তৃণমূলের আরেকটি গোষ্ঠী রয়েছে। এই দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, মারপিট, একদম রক্তাক্ত অবস্থা হয়ে গেল, রণক্ষেত্র তৈরি হয়ে গেল। প্রায় রাত ধরেই এখানে মানুষজন রাস্তা অবরোধ করে তারা দাবি জানাচ্ছে যে এই বারবার যে তৃণমূলের একটি গোষ্ঠী যারা তোলাবাজি এবং বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে অঞ্চলে মানে দাপাদাপি করে বেড়ায়, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে তারা এই অবরোধ করে রাখবে। এবং তারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করে, প্রমোটিং থেকে শুরু করে আশেপাশে সেই সরব হয়েছে তৃণমূলের আরেকটি গোষ্ঠী। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার বালতিকুড়িতে যখন এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, রিভলভার ঠেকিয়ে কোপানোর অভিযোগ সামনে আসছে। ফের শিরোনামে নরেন্দ্র মোদীর ধ্যান, 2019-এর পর কেদারনাথে, এবার কন্যাকুমারী। লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগে মোদীর ধ্যানস্থ অবতার নিয়ে জোর জল্পনা। সালে কেদারনাথ দর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগেই সেখানে এক গুহায় ধ্যানে বসেন তিনি। মোদীর সেই ধ্যানমগ্ন ছবি ভাইরাল হয়। সমাজ মাধ্যমে বহু চর্চিত হয় মোদীর এই ধ্যান। 5 বছর পর ফের দেশে লোকসভা নির্বাচন। 7 দফার নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন মোদী। প্রচারে ঝড় তুলেছেন তিনি। শেষ দফার আগে ব্যস্ততার অবসান ঘটাতে চান মোদী। এবার কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাবেন মোদী। সেখানকার জনপ্রিয় ধ্যান মণ্ডপে ধ্যানে বসবেন তিনি। 30 মে থেকে 1 জুন পর্যন্ত রক মেমোরিয়াল পরিদর্শন করবেন মোদী। প্রচার পর্বের শেষে তামিলনাড়ু পৌঁছবেন তিনি। স্বামী বিবেকানন্দের ধ্যানস্থলে বসেই রাত দিন ধ্যান করবেন মোদী। কন্যাকুমারীতেই ভারত মাতার দর্শন হয় স্বামীজি, এবং তার জীবনে এই শিলার বিশেষ প্রভাবও ছিল। সারা দেশ ঘুরে স্বামীজি কন্যাকুমারী পৌঁছন এবং এখানেই 3 দিন ধ্যানে ছিলেন তিনি। এই স্থানে উন্নত ভারতের দর্শন পান স্বামীজি। একই দর্শন নিয়ে মোদীও 3 দিন ওই একই জায়গায় ধ্যান করবেন বলে মনে করা হচ্ছে। 2019-এ মোদী কেদারনাথ যান এবং 2014-এ তিনি যান শিবাজির প্রতাপগড়ে। গোটা লোকসভা নির্বাচনের প্রচারে হিন্দু দাস এবং ধর্মীয় মেরুকরণেই বারবার জোর দিয়েছেন মোদী। কন্যাকুমারীতে স্বামীজির হাত ধরে সেই হিন্দুত্বের তাসই আরো বৃহত্তর অর্থে খেলতে চাইছেন মোদী, এমনটাই ধারণা বিরোধীদের।
2019 লোকসভার আগে কেদারনাথ মোদির ঝুলি ভরিয়ে দেয়। এবার দেখার কন্যাকুমারী আদতে মোদির ইচ্ছা পূরণ করতে পারে কিনা। কলকাতা টিভি। বহু বছর আগে রামকৃষ্ণকে নিয়ে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি বই যথেষ্ট উন্নত মানের হয়নি। মনে হওয়া নীলকণ্ঠ ছদ্মনামে দিব্যেন্দু কুমার সার্নালের অচলপত্র পত্রিকায় লিখেছিলেন, ঠাকুর তোমায় কে চিনত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় বসে একটি টিভি চ্যানেলে বলে গেলেন, গান্ধীকে দুনিয়া চিনেছে রিচার্ড অ্যাটেনবরোর তৈরি গান্ধী সিনেমা দেখে। দীপেন্দ্র কুমার সান্যাল বেঁচে নেই, থাকলে হয়তো লিখতেন, জানতে বাকি নেই কো কারো, গান্ধী চেনান অ্যাটেনবরো। মোদি বলেছেন, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং এর মতো গান্ধীর নামও বিশ্বে ছড়িয়ে পড়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী ছবি 1983 সালে রিলিজ করার পর বিশ্বের মানুষ গান্ধীকে জানতে পারেন। ঘটনা হলো, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং, যিনি নিহত হয়েছিলেন 1968 সালে, দুজনেই প্রকাশ্যে বলেছেন তাদের অনুপ্রেরণা ছিলেন ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসার আদর্শ। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে বলেছেন, নরেন্দ্র মোদীর জন্মেরও আগে 5 বার গান্ধীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিল। তিনি পুরস্কার পাননি, কারণ ভারত তখনও ব্রিটিশ কলোনি। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিশ্বব্যাপী প্রভাবের ফলে গান্ধী শান্তি নোবেল থেকে বঞ্চিত হয়েছিলেন। গান্ধী যখন রাউন্ড টেবিল বৈঠক করতে ইংল্যান্ডে গিয়েছিলেন, বিশ্বখ্যাত মার্কিন শিল্পী চার্লি চ্যাপলিন এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে, কথা বলতে। গান্ধীর পালিত কন্যা মীরাবেন ব্রিটিশ নাগরিক থাকাকালীন, যার নাম ছিল মেডেলেন স্লাদে, 1923 সালে যখন প্যারিসে গিয়েছিলেন রোমারোলার সঙ্গে দেখা করে বেটোফেন সম্পর্কে জানবেন বলে, তখনও তার পরিচয় একজন পিয়ানো বাদক। ততদিনে জন ক্রেস্তফ লিখে সাহিত্যে নোবেল পেয়ে রলার নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মেডেলিন লিখেছেন, রোমারোলা তাকে বলেছিলেন, গান্ধী হলেন আমাদের সময়ের আর একজন যীশু খ্রিস্ট। তরুণী মেডেলিন গান্ধীর লেখা পড়তে শুরু করলেন। তারপর ভারতে এসে দীর্ঘ জীবন কাটিয়ে গিয়েছেন গান্ধীর আশ্রমে মীরাবেন নাম নিয়ে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ, রসায়নবিদ্যার উপর তাঁর লেখা একসময় নিয়মিত ছাপা হতো বিশ্বের নামী বিজ্ঞানের পত্রপত্রিকায়। তিনি একবার গিয়েছিলেন আইনস্টাইনের সঙ্গে দেখা করতে। প্রফুল্ল ঘোষ তাঁর জীবন স্মৃতি নামের আত্মজীবনীতে লিখেছেন, তিনি দেখেছিলেন বিজ্ঞানী আইনস্টাইনের টেবিলে গান্ধীর ছবি। আইনস্টাইন তাকে বলেছিলেন, এই মানুষটির উপর পৃথিবী ভরসা করে। গান্ধী রিসার্চ ফাউন্ডেশনের অধ্যাপক অশ্বিনী জালা সংবাদ মাধ্যমকে বলেছেন, অ্যাটেনবরোর ওই সিনেমা রিলিজ করার অনেক আগেই গান্ধীর অহিংসা নিয়ে পৃথিবীর অন্তত 90টি দেশে যে নিয়মিত চর্চা হয়েছে তার রেকর্ড রয়েছে। অ্যাটেনবরোর ছবি বাজারে আসার অনেক আগেই অন্তত 100টি দেশে গান্ধীকে নিয়ে কোথাও ডাকটিকিট, কোথাও মুদ্রা প্রকাশিত হয়েছে, কোথাও বসানো হয়েছে গান্ধীর মূর্তি। ফলে নরেন্দ্র মোদী গান্ধী বিষয়ে যা বলেছেন, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। প্রসঙ্গত, আরএসএস এর প্রধান দুই নেতা সাভারকার এবং MS গোলওয়ালকর দুজনেই গান্ধী হত্যা মামলায় নাথুরাম গডসের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। পরে নাথুরামের ফাঁসি হয়। প্রমাণের অভাবে মুক্তি পেয়েছিলেন সাভারকার ও গোলওয়ালকর। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রতিরোধের ডাক। ডায়মন্ড হারবারকে যারা ছোট করেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। প্রতিরোধের পাশাপাশি প্রতিশোধেরও হুঁশিয়ারি ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরে। প্রতিরোধ ও প্রতিশোধের হুঁশিয়ারি। প্রতিবাদ জানাবেন সাধারণ মানুষ, ইভিএমে উত্তর দেবে ভোটাররা। সাধারণত ভোট প্রচারে এমনই বার্তা শোনা যায় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। দুদিন আগে অভিষেকের সদর্পে ঘোষণা, ষষ্ঠ পর্ব পর্যন্ত 23টি আসনে জয় পেয়ে গেছে তৃণমূল। 31শে মে ও 1 জুন 5টি জায়গায় আয়কর অভিযান চলবে বলে তাঁর কাছে আগাম খবর রয়েছে বলেও জানান তিনি। কিন্তু এসবের বাইরে বৃহস্পতিবার ফলতায় প্রতিরোধ প্রতিবাদের বার্তা শোনা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গলায়। তাকে ছোট করতে গিয়ে যারা ফলতা ডায়মন্ড হারবারবাসীকে ছোট করেছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা। যারা ভাবছে মিথ্যে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
মানুষের কাছে ছোট করতে গিয়ে যারা ডায়মন্ড হারবারের ফলতাকে ছোট করেছে, আগামী দিন কড়ায় গন্ডায় প্রতিশোধ দিতে হবে। প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে তৃণমূলকে জেতাতে হবে 1 লক্ষের ব্যবধানে। আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে ছোট করেছে। পদ্ম শিবির থেকে কটাক্ষ বান। জয় সহজ নয় বুঝতে পেরেই এই ধরনের কথা বলছেন অভিষেককে কটাক্ষ বিজেপির। যিনি বলেছিলেন যে ওই কেন্দ্রে জেতা ওনার কাছে কোনো ব্যাপারই নয়, এখন বুঝতে পারছে হয়তো জিত অত সহজ হবে না। সেই কারণের জন্য এখন ভয় পাচ্ছে, হেরে না যায়। সেই হারার ভয়কে এখন দূর করার জন্য মানুষকে হুমকি দেওয়া, কর্মী খেপানোর কাজ করছে। আমি মনে করি ইলেকশন কমিশনের অবিলম্বে এই জাতীয় বক্তব্যকে সেন্সর করা। সপ্তম ও শেষ দফার ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভাষণে বয়ানে লক্ষণীয় বদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে জেলাগুলিতেও। সকাল থেকেই বৃষ্টি, শহর জুড়ে নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশ। 1 থেকে 2 তারিখ জুনে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 1, 2, 3 জুনে কলকাতা ও 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এই মুহূর্তে 2 চব্বিশ পরগনা বা জেলার ঠিক কি পরিস্থিতি, কি জানতে পারছো? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষত কলকাতা এবং 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সেই দিকে কিন্তু রাত পোহালে, যেহেতু বাংলার একেবারে সপ্তম অর্থাৎ অন্তিম দফার ভোট রয়েছে, অর্থাৎ রাত পোহালেই আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 4টি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। নির্বাচনের ঠিক একদিন আগে অর্থাৎ আজকে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র জেলা। এবং জেলার শহরতলি থেকে কিন্তু এই সুন্দরবনের উপকূলীয় এলাকা, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি বলেই জানা যাচ্ছে। এবং যেমনটা দেখা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাত এবং আজকে শুক্রবার সকাল থেকেও কিন্তু ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা। বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে উপকূলীয় এলাকা রয়েছে, সেখানে বৃষ্টির পাশাপাশি কিন্তু একেবারে কালো মেঘের ঘন ঘটা আকাশ জুড়ে। অন্যদিকে উপকূলীয় এলাকা অর্থাৎ নদী এবং সমুদ্র এলাকায় যথেষ্ট ঝড়ো বাতাস রয়েছে। যেহেতু আগামীকাল ভোট এবং কয়েকদিন আগেই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল সুন্দরবনের এই বিস্তীর্ণ এলাকা, এবং রেমাল ঘূর্ণিঝড় এবং তার পাশাপাশি টানা রেমালের সময় যে বৃষ্টিপাত, সেই সময় কিন্তু একাধিক এলাকা সুন্দরবনের সেটা জলমগ্ন হয়েছিল। একাধিক যে পোলিং স্টেশন, সেগুলোও কিন্তু জলমগ্ন হয়েছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এখনো পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, বিশেষত উপকূলীয় এলাকা। এখানে কিন্তু নামখানা, পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ একাধিক জায়গায় কিন্তু যে পোলিং স্টেশন হয়েছে, সেগুলো একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। প্রশাসনের তরফে যদিও বা বৃষ্টির মধ্যে ভোট গ্রহণের জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু বেশিরভাগ এই সুন্দরবনের উপকূলীয় এলাকায় পোলিং স্টেশনগুলো ফাঁকা মাঠের মধ্যে হয়, যে ফাঁকা মাঠে স্কুল বাড়িগুলো থাকে, সেখানেই পোলিং স্টেশন। সেখানে মানুষজন যে ভোট দিতে যাবে, ভোটদাতা যারা রয়েছেন, তাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা, লাইন দেওয়ার ব্যবস্থা, সেটা কিন্তু ফাঁকা মাঠের মধ্যে। এই মুহূর্তে টানা বৃষ্টিপাতের জেরে সেই পোলিং স্টেশনগুলো কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। একদমই কোয়েল, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমার। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।